প্রিয় জামাত এনসিপির ভাইরা বোনেরা, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, বিরোধী দলে থেকেও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক, শ্রেষ্ঠ চমক নিয়ে আসছে জামাত ইসলাম। সম্ভাব্য বিএনপি সরকার বা তারেক রহমান সরকার কি অলরেডি ডক্টর ইউনূসের ফাঁদে? খালি অ্যাকশন অ্যাকশন, নতুন বাংলাদেশে খালি অ্যাকশন চলবে। এই যে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, আমি একটু পড়ে আপনাদেরকে শোনাই। জি হ্যাঁ, এটাই নতুন বাংলাদেশ। কোনো ধানায় পানায় চলবে না, খালি অ্যাকশন হবে, অ্যাকশন। জামাত ইসলাম বিরোধী দল হবার পরে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যে বিষয়টি জানার সাথে সাথে যারা সরকারি দলের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের মন্ত্রী হবেন তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। আরে ডক্টর ইউনূস একটা জিনিস রে ভাই, জিনিস কি কইরা রাইখা গেছে, হারে হারে টের পাবেন। গিট্টু মারা ব্রেন, তো একদম গিট্টু মারা ব্রেন। এমন এমন প্যাচ খেলা গেছে যেখান থেকে বাইরে হইতে পারবেন না। জামাত ইসলাম না জিতে গেছে, জামাত ইসলাম জিতে গেছে। মুফতি আমির হামজা নির্বাচিত হতে না হতেই করেছেন ঘোষণা, কুষ্টিয়ার কোনো টেম্পো স্ট্যান্ড কিংবা সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি চলবে না। মুফতি আমির হামজার এই সাহসী বক্তব্যের পরে গোটা কুষ্টিয়ার মানুষ নড়ে চড়ে বসেছে। তারা করছেন ঘোষণা, 54 বছরের ইতিহাসে এমন কোন যোগ্য সংসদ সদস্য আমরা নির্বাচিত করতে পারিনি। দেশ একটা, সরকার দুইটা, এটা একটা ভেরি গুড কালচার বন্ধুরা। এটা পৃথিবীর মাত্র দুইটি দেশে চালু আছে, যে বাংলাদেশ একটা নতুন মাত্রার বাংলাদেশে যাচ্ছে। আমরা চোখের সামনে দেখবো দেশ একটি, সরকার দুইটি। তাহলে কি দুঃসংবাদের পরে অবশেষে আমরা সুসংবাদ পেতে পারি? এমন আশাবাদ কি আমরা করতেই পারি? হ্যাঁ ভাই, সকলের মনের আশা একদিক দিয়ে যেমন পূরণ হয়নি, আবার অন্যদিক দিয়ে কিন্তু বিরোধী দল হবার পরে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এমন একটি ফর্মুলা হাজির করেছে যে বিষয়টি জানার সাথে সাথে যারা সরকারি দলের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের মন্ত্রী হবেন তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। কি সেই বিষয়টি? সরকারি দলের যারা মন্ত্রী হতে যাচ্ছে, বিরোধী দলের অর্থাৎ জামাত ইসলামের একটি ঘোষণায় তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। হ্যাঁ, তারা বলেছে যে তারা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে। এটাকে বলা হচ্ছে শ্যাডো ক্যাবিনেট। এই শ্যাডো ক্যাবিনেটের ধারণা বাংলাদেশে ইতিপূর্বে কেউ কেউ বলেছে, তবে এত জোরালোভাবে কিন্তু আসে নাই। এই ধারণা বাংলাদেশের শিশির মনির, আপনারা জানেন তিনি একজন বিখ্যাত আইনজ্ঞ এবং এই আইনের জায়গায় তিনি আমার মনে হয় যে একটা পর্যায়ে ইন্টারন্যাশনাল আইনজীবী তিনি হয়ে যাবেন। তার সেই অবস্থান, সেই ম্যাচিউরিটি এবং সেই যোগ্যতা আমরা তার ভিতরে দেখতে পেয়েছি। তো তিনি এই শ্যাডো ক্যাবিনেটের ঘোষণা এনেছেন। এই শ্যাডো ক্যাবিনেটটা বিশ্বের অন্যান্য দেশে, উন্নত দেশে, আমি সেই দেশের নামগুলো বলছি যেখানে আছে, সেই দেশগুলোর অবস্থা আপনারা একটু নাম শুনলেই বুঝতে পারবেন। প্রথমত অস্ট্রেলিয়ায়, দ্বিতীয়ত যুক্তরাজ্য অর্থাৎ যেটা ব্রিটেন, তৃতীয়ত নিউজিল্যান্ড, কানাডা, আয়ারল্যান্ড, এই দেশগুলোতে পুরাপুরিভাবে ছায়া ক্যাবিনেট আছে। ছায়া ক্যাবিনেট মানে বিরোধী দল সরকারি দলের পিছনে পিছনে, সরকারি দলের যে যে ক্যাবিনেট থাকে, যে যে মন্ত্রণালয় থাকে, বিরোধী দল সরকারি দলের সমস্ত কার্যক্রমকে পরখ করার জন্য, তাদের ভুলগুলো ধরে দেবার জন্য সেই মন্ত্রণালয়ের একজন করে মন্ত্রী তারা নিয়োগ দেয়। এটি বেসরকারি, এটার কোনো সরকারি কোনো বৈধতা থাকে না। তবে তারা ওই মন্ত্রণালয়ের যে মন্ত্রী থাকেন সেই মন্ত্রীর পিছনে তাকে লাগিয়ে দেওয়া হয়। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, মনে করেন বিএনপি সরকার গঠন করলো এবং অর্থমন্ত্রী দিল একজনকে। অর্থমন্ত্রীর কাজ কি? তিনি বাজেট পেশ করেন, বাংলাদেশের অর্থ পরিকল্পনা এগুলো তিনি দেখেন। ঠিক বিরোধী দল থেকে অর্থাৎ জামাত ইসলামের পক্ষ থেকে 11 দলীয় জোট থেকে একজন অর্থমন্ত্রী, ছায়া অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। তিনি কি করবেন? সরকারি দল যে বাজেট প্রণয়ন করলেন, এই বাজেটের যে ভুলগুলো আছে, এই বাজেট কি জনবান্ধব নাকি জনবিরোধী? এই বাজেট বাংলাদেশের জন্য কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু বাস্তবায়নযোগ্য নয়, এটি কি অলীক নাকি বাস্তবসম্মত? এই বিষয়ে বিরোধী দলের ওই মন্ত্রী, তিনি ছায়া মন্ত্রী, তিনি ব্যাপকভাবে পড়ালেখা করবেন এবং জনবান্ধব বিকল্প আরেকটি বাজেট তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করবেন। উদাহরণস্বরূপ মনে করেন সরকারি দল 2 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করলো এবং তারা কোন খাতে কত বরাদ্দ সেটি দেখালো। ছায়া মন্ত্রী তিনি বললেন যে না, এই খাতে এত বরাদ্দ লাগবে না, এর চেয়ে কম বাজেটেই আমাদের এই খাতে এত বরাদ্দ দিলে ওই কাজ করা সম্ভব, এবং তিনি এইটার সপক্ষে ডিটেলস ডকুমেন্টস হাজির করবেন। এইভাবে যদি বাংলাদেশে প্রত্যেকটা মন্ত্রীর পিছনে একজন করে ছায়া মন্ত্রী এরকম ছায়ার মতো ঘুরঘুর করে, তাহলে চিন্তা করতে পারছেন অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কি রকম খেলা জমবে? আপনারা কি বুঝতে পারছেন? এটা আসলে গণতন্ত্রের জন্য অত্যন্ত দরকার। মনে করুন পররাষ্ট্রমন্ত্রী, এরকম একজন এখানে পররাষ্ট্রমন্ত্রী থাকবে। এখন এই পররাষ্ট্রমন্ত্রী, এখন সরকারি দলের পররাষ্ট্রমন্ত্রী কোন দেশের প্রতি অতিরিক্ত ঝুঁকে যাচ্ছে কিনা, কারো প্রতি তেল মর্দন করছে কিনা, বা কোন দেশের সাথে কোনো অবৈধ চুক্তি করছে কিনা, ভারতকে কোনো ট্রানজিট করিডোর বা অবৈধ কোনো সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে কিনা। শ্যাডো ক্যাবিনেটে এরকম বিরোধী দলের একজন পররাষ্ট্রমন্ত্রী থাকবে। অনেক সময় সরকারি দল যে চুক্তিগুলো করে অন্যান্য দেশের সাথে, অনেকটা জনগণকে জানতে দেয় না গোপনে, কিন্তু এই শ্যাডো ক্যাবিনেট থাকলে এই কাজ তারা আর করতে পারবে না।
তখন এই বিরোধী দলের শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী কি করবে? ওই চুক্তিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে এবং জনগণের সামনে সেটি হাজির করবে। জনগণকে তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে এই যে পররাষ্ট্রমন্ত্রী এই দেশের সাথে এই চুক্তিটি করেছে, এটি গোলামির চুক্তি। এই চুক্তির ফলে বাংলাদেশ কতটুকু লাভবান হচ্ছে বা কতটুকু লুজার হচ্ছে, এই বিষয়টি জনগণের সামনে একেবারে পরিষ্কার করে ধরে দেবে। এতে কি হবে? এই যে ছায়া মন্ত্রী, তিনি যে সরকারি মন্ত্রীগুলোর সাথে সাথে এগিয়ে যাচ্ছেন, এখানে চমৎকার একটা খেলা কিন্তু লুকিয়ে আছে। বিরোধী দল সরকারি দলের মন্ত্রীর পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তিনি কিন্তু একই সাথে ওই বিষয়গুলোতে এক্সপার্ট হয়ে যাচ্ছেন, একেবারে মানে ক্ষমতায় যাওয়ার আগেই এক্সপার্ট হয়ে যাচ্ছেন। যেমন মনে করেন বিএনপি 30 সদস্যের মন্ত্রিসভা গঠন করার একটা চিন্তা ভাবনা করছে, তারেক রহমান ঘোষণা দিয়েছেন। এখন 30 সদস্যের মন্ত্রিসভা যদি থাকে, এখানেও বিরোধী দলের অর্থাৎ জামাত এবং এনসিপির 30 জন ছায়াকে মন্ত্রী থাকবে। তাহলে এই 30 জন কিন্তু ওনার পিছনে যেতে যেতে, ওনাকে অনুসরণ করতে করতে, ওনাকে গবেষণা করতে করতে, ওই সেক্টর গুলো নিয়ে ব্যাপক গবেষণা করতে করতে তার কিন্তু অটোমেটিক্যালি ওই জিনিসগুলো একেবারে নখদর্পণে চলে আসলো ক্ষমতায় আসার আগেই। তাহলে তিনি যখন ক্ষমতায় আসবেন, এই লোকগুলোই যে ওই মন্ত্রণালয়ে বসে পড়বেন। তাহলে আগে থেকেই ব্যাস মানে ক্ষমতায় না এসেও, মন্ত্রণালয়ের দায়িত্ব না পেয়েও তিনি মন্ত্রিত্বের পুরো অভিজ্ঞতা অর্জন করে ফেললেন। এখন এই বিরোধী দলের শ্যাডো মন্ত্রীরা, ছায়া মন্ত্রীরা যখন সরকারি দলের ওই মন্ত্রীদের পিছনে ঘুরঘুর করবে, বলেন ওদের চোখে ঘুম থাকবে? ও আর ওই সারা রাত ধরে ঘুমাইয়ে সকালবেলা বাজেট নিয়ে সংসদে যাবে না, ওকে ঘুম হারাম করতে হবে। কারণ ওর মাথার ভিতরে তখন থাকবে যে আমার পিছনে একজন আছে, এখানে এলোমেলো করলেই আমার পিছনে সে জনগণকে আমার থেকে উত্তমটা, আমার থেকে বেটারটা মানুষের সামনে হাজির করবে, তখন তো আমার জারি জুরি ফাঁস হয়ে যাবে। পরিকল্পনা মন্ত্রী তিনি চিন্তা করবেন, মানে গভীরভাবে অধ্যয়ন করবেন এবং তিনি চিন্তা করবেন যে এখানে যদি একটু এলোমেলো করছি, তাহলে তো আমার যে ছায়া আছে সে তো জনগণের কাছে সঠিকটা যখন তুলে ধরবে, জনগণ তো ওটা গ্রহণ করে ফেলবে, তখন তো আমার সরকারি দলের 12টা বেজে যাবে। পররাষ্ট্রমন্ত্রীও ঠিক একই চিন্তা করবেন। এই যে জামাত ইসলামের পরিকল্পনা, এই পরিকল্পনাকে সাধুবাদ না জানিয়ে পারছি না। তাদের ভিতরে যে কিছু ম্যাচিউরিটি আসছে, তারা যে রাজনীতিতে নতুন একটি বন্দোবস্ত চালু করতে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতিকে নতুন একটা ধারায়, নতুন একটা গতিতে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, এটি বোঝা যাচ্ছে। এবং কেডার ভিত্তিক রাজনীতি থেকে জামাত ইসলাম যে বের হয়ে এসে গণমুখী রাজনীতির দিকে প্রবেশ করেছে, এর জন্য সাধুবাদ। নির্বাচনে পাশ করে ফেলাইছেন, লাফানো যাবে না। কঠিন সময় তো, কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিছে ডক্টর ইউনূস। গিট্টু মারা ব্রেন তো, একদম গিট্টু মারা ব্রেন। এমন এমন প্যাচ খেলে গেছে যেখান থেকে বাইরে হইতে পারবেন না। অনেকে মনে করতেছেন জামাত ইসলাম হেরে গেছে। না, জামাত ইসলাম হেরে যায় নাই, জামাত ইসলাম না জিতে গেছে, জামাত ইসলাম জিতে গেছে। আপনারা এই আর 5-6 দিনের মধ্যেই টের পাবেন, আপনারা নিজেরাই বলবেন জামাত ইসলাম জিতে গেছে। এখনই দেখেন 30টা আসন নিয়ে অলরেডি মামলায় চলে গেছে, কিন্তু এই 30টা আসনে জালিয়াতি হয়েছে। এখান থেকে ধরেন একটি আসনও যদি আবার বাইর হয় নতুন কইরা যে না এটা ভুল, এটা সত্য, মানে যে পাস করছিল সে ভুল, এটা সত্য, তার মানে বাকি যে 29টা আছে না, এই 29টার মধ্যে অর্ধেকের বেশি এরকম ফলাফল আসবে। তখনই কিন্তু কলঙ্কিত হয়ে যাবে এই নির্বাচনটা। হ্যাঁ, একটা রায় আসলো যে এই জায়গাটায় ভুল হয়েছে, 30টার মধ্যে একটা রায় পাইলো এই জামাত ইসলাম, মানে 11 দল, এই নির্বাচনটা পুরো কলঙ্কিত হয়ে যাবে, প্রশ্নের মুখে চলে যাবে। কিন্তু তা বলে কি আবার নির্বাচন হবে? না, এটা চাঁদের কলঙ্ক। ডক্টর ইউনূস একটা নির্বাচন দিতে চাইছিল চাঁদের মতো নির্বাচন, সেটা হয়ে গেছে ওই কলঙ্কিত চাঁদ, মানে ওই যে একটু কালো কালো দাগ, এটা থাকবে, এটা মাইনা নিতে হবে, এটা মাইনা নিয়েই সামনে আগাইতে হবে। এই যে আগামীকাল জামাত ইসলাম নামতেছে, কেন নামতেছে? নামতে বাধ্য হইতেছে, রাস্তায় বিক্ষোভ মিছিল করতে বাধ্য। কারণ কি জানেন ভাই, আপনার উপরে জুলুম হয় নাই, আমার উপরে জুলুম হয় নাই। যার উপরে জুলুম হয়েছে সে তো জানে। যার বাসায় রাত্রে আক্রমণ হয়েছে, ওই বাসার মা বোনদের অবস্থাটা দেখেন, বাচ্চাদের অবস্থাটা দেখেন, কতটা ভয় পাইছে, বাড়িতে আগুন জ্বালায় দিছে। এরকম 15টার প্রমাণ আছে এই 11 দলের হাতে, 15টার একদম চাক্ষুষ প্রমাণ আছে, ভিডিও টিডিও সহকারে, ভয়েস আছে, সব আছে। কি করবেন এখন বলেন? দেখেন তারেক রহমান কি এটা চায় যে ওনার দলের লোক এরকম কোন 3 বাচ্চার মাকে উঠায় নিয়ে যায়, যা ইচ্ছা তাই করুক? উনি কি চাইতে পারে? নিশ্চয়ই না। উনি মেয়ের কাছে মুখ দেখাবে কেমনে, ওয়াইফের কাছে মুখ দেখাবে কেমনে? ওনার সমাজ আছে না, সমাজের কাছে মুখ দেখাইতে পারবে যে আপনি ক্ষমতায় আসলেন, আপনার আমলে এরকম একটা ঘটনা ঘটলো। ওই একই ঘটনা ভাই ওই যে সুবর্ণার চরে ঘটছিল। ঠিক লজ্জার ব্যাপার, তাই না? কিন্তু কিছু করার নাই। গত 15-16 মাস লন্ডন থেকে উনি তো বহুবার না করছে, কেউ কি শুনছে? শুনে নাই। 7,000, 8,000, শোনা যায় 10,000 বহিষ্কার হয়েছে, কেউ শুনে নাই। 200-র উপরে মৃত্যু হয়েছে, কেউ কি কোনো কথা রাখছে? রাখে নাই। এখন উনি ক্ষমতায় আসার পর যদি একই ঘটনা ঘটে, উনার বদনাম হচ্ছে না, উনার কলঙ্ক হচ্ছে না? উনার দল কি এটা বুঝে না? দেখেন 5ই আগস্টের আগে এই 11 দল, মানে জামাত ইসলাম, বিএনপি, এরা মিলেই কিন্তু আওয়ামী লীগকে তাড়াইলো এই দেশ থেকে, তাই না? ঠিক নির্বাচনে ফলাফল দেওয়ার পর হঠাৎ করে আওয়ামী লীগ আর ওনারা এক হয়ে যায়। এই যে আক্রমণটা, এই আক্রমণের পিছনে কিন্তু ওই এক হওয়াটা, এটা মাথায় রাখেন। বিভিন্ন জায়গায় অফিস উদ্বোধন হইতেছে, আবার ছবি লাগাইতেছে। আজকে দেখলাম আবার এই 32 নম্বরে এক স্যার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচার যায় এখানে হাজির, ওনার আবেগ উপচায়া পড়তেছে। আরে ভাই ধৈর্য ধরেন, আরো অনেকেই যাইতেছে এই 32-এর দিকে। এখন যাওয়ার দরকার ছিল না, মানুষের ভিতরে তো তৈরি হইতাছে 32 নিয়ে আবেগ তৈরি হইতাছে। বুঝেন না কেন? ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, উনি পাশ করছে। উনি পাশ করা মানে কি? 71-এর জয়। উনি তো 71-এর কারণেই পাশ করছে। ওই 32 নম্বর এই ফজলুর রহমান সাহেবই নিজের হাতে ঠিক করে দিবে। আপনারা চিন্তা করতেছেন কেন? এখনই যাইতে হবে কেন? মানুষের ভিতরে আরো আবেগ তৈরি হইতে দেন না। উনি তো বলছে, মানে তারেক রহমান সাহেব বলছেই তো, পুতুল এবং সজীব ওয়াজেদ জয়, ওনারা আসতে পারবে। হ্যাঁ, ওনারা আসবে একটা দিন, ওই দিনের তো অপেক্ষা করবেন। এখন আবেগ দিয়া ডাইলা দিয়া এই সরকারে এটা বিপদে ফালাইতেছেন, তো গৌরবান প্রশ্নের মুখে ফালাই দিতেছেন। এর মধ্যে শুনতেছি মোদিজি আসবেন, এটা নিয়ে অনেক কথা, অনেক রকম প্রশ্ন। আমার তো মনে হয় ভাই বিক্ষোভ মিছিল মিটিং এরকম আরম্ভ হয়ে যাবে যদি মোদিজি আসে। এর আগে যে আসছিল ওই একই ঘটনা ঘটছে, অনেককে শাহাদাত বরণ করতে হয়েছে। আবার এরকম কিছু ঘটুক, বিশ্বাস করেন আমি চাই না। তবে আমার মনে হয় জানেন এটা গুজব। উনি আসবেন কেন? ওনাকে দাওয়াত করলেই তো উনি আসবেন। ইনারা কি দাওয়াত করছেন? না, এরকম কিছু না। সব দেশের কিছু বড় বড় মাথা, যারা বড় বড় মিনিস্টার, তারা আসবে, এইটাই হইতে পারে। মোদিজি আসবে না। যাই হোক, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কি সম্পর্ক এটা এখন আমরা দেখব বর্তমান সরকার যারা আসছে তাদের মাধ্যমে। আর ডক্টর ইউনূস স্যার গত 17 মাসে কি কি রাস্তা বানায় থিয়া গেল, কি কি কাঠামো তৈরি করে থিয়া গেল, এটার বাস্তবায়ন হইতে যাচ্ছে আগামীতে। এখন কি হবে জানেন? এই টক শোতে সব জায়গায় একটা প্রতিবাদ দেখবেন। একটা জিনিস কোনো মতেই মাইনা নিতে চাইবে না, দুইটা পক্ষে বসা যাবে। এক পক্ষে বলবে যে না না না, ওনারা তো অনেক আসন নিয়ে পাশ করছে, ওনাদের ওই হ্যাঁ ভোট না ভোট মানার দরকার নাই, অর্থাৎ গণভোট মানার দরকার নাই। এটা কিন্তু এখন আলোচনার মধ্যে চলে আসবে, কিন্তু কোনো উপায় নাই। ডক্টর ইউনূস স্যার কঠিন জিনিস, ওই ব্যবস্থা কইরা দিয়ে গেছে, আপনারা আর পিছু হটতে পারবেন না। উনি যে বলতো না আমাদের আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনে যেতেই হবে। ওয়ান ওয়ে রোড, তো ওই ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে। তো ওই যে শপথটা নিবেন না, ওই শপথ পড়ার সঙ্গে সঙ্গেই বিসমিল্লাহ কইরা পা দিলেন ওয়ান ওয়ে রোডে। এই যে গণভোট, এই গণভোটের ক খ গ ঘ শুনছেন না? 4টা ব্যাপার আছে, 4টা ধারা আছে। এই 4টা ধারার সাথে আরো 84টা ধারা আছে, কিন্তু ওই 84টা ধারার মধ্যে অনেক কিছু লেখা। এর মধ্যে এমনও লেখা আছে, এই যে আমি কথা বলতেছি, আমি সমালোচনা করতেছি, আমার মুখ বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, আপনার কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার অধিকার দিয়ে গেছে জনগণকে। আল্লাহর উপরে ভরসা রাখা দেশের মালিক জনগণকে বানায় দিয়ে গেছে ডক্টর ইউনূস স্যার। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে ছাইড়া দিতে হবে চেয়ারম্যানের পদটা, দলের চেয়ারম্যানের পদটা। এবং দেখেন যে প্রেসিডেন্ট হবে তার হাত থেকে কাইরা নেওয়া হয়েছে, আপনার ফাঁসির আসামিকে আর ছাড়তে পারবেন না। আবার এই যে দেখেন পুলিশ ভাই বোনদেরকে যে ব্যবহার করে রাজনীতিবিদরা, বড় বড় নেতারা ব্যবহার করে না, হুকুম দেয় না, ওরে ছাইড়া দাও, ওরে ধইরা নিয়ে আসো, এগুলা তো বলে। সেই সুযোগ নাই, উনি ওই ব্যবস্থাই কইরা দিয়ে গেছে। এখানে এমন একটা ব্যবস্থা কইরা দিয়ে গেছে ডক্টর ইউনূস স্যার, কোনো নেতার কথা শুনতে হবে না কোনো পুলিশকে। এখন পুলিশ যদি ইচ্ছা করে আইসা ভাই নিজে মাথা নত করে, নিজে চামচামি করে, দালালি করে, সেটা অন্য কথা। কিন্তু সেটা দেখার জন্য, পুলিশকে দেখার জন্য, পুলিশ ওই আকাম করতেছে কিনা ওইটা দেখার জন্য পুলিশ কমিশন গঠন করা হয়েছে। ওইখানে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ কোনো আকাম করে কিনা সেটা দেখার জন্য। প্রিয় জামাত এনসিপির ভাইরা বোনেরা, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, বিএনপি অলরেডি পিছু হটতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের উপর যে জুলুম শুরু করেছে, হত্যা থেকে শুরু করে ভয়ানক যে বর্বর নির্যাতন শুরু করেছে বিএনপি সন্ত্রাসীরা, এটা তারেক রহমান তার গদি টিকিয়ে রাখতে হলে এটা দমন করতে বাধ্য হবেন। এমনকি আমি বলছি, বিএনপির হাইকমান্ডের সাথে আমাদের যোগাযোগ আছে এবং থাকবে। এটা একদম নির্বাচনী প্রচারণায় চরম একে অপরের প্রতিপক্ষে যখন আমরা বিরুদ্ধে কথা বলছি তখনও ছিল। এমনকি বিএনপির কেউ ভাবছে যে বিএনপির মাঠ পর্যায়ের সন্ত্রাসীদেরকে যদি সহজে দমন করা না যায়, তাহলে অপারেশন স্প্লিন হার্ট টাইপের কোনো অপারেশন চালাতে পারে। তাতে ওই 2001 সালে ক্ষমতা আসার পর যেরকম শত শত হাজার হাজার বিএনপি নেতাকে, বিএনপি সন্ত্রাসীকে যেরকম খালেদা জিয়া সরকার একদম ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল, এবার এই যে সন্ত্রাসীরা জামাত এনসিপির উপর হামলা করে, এতে তো তারেক রহমানের গদি টিকবে না। গদি টিকানোর জন্য এই সন্ত্রাসীদেরকে ক্রস ফায়ার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এই বিএনপি সরকার। হ্যাঁ, ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো আমরা সমর্থন করি না। এত জেলে ঢুকানোর সিদ্ধান্ত, যারা হামলা করছেন বিএনপির হয়ে, বিএনপি সরকারের মাধ্যমেই আপনাদেরকে জেল খাটানোর রাস্তা আবিষ্কার হচ্ছে। এটা তারেক রহমান তার প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্যই করবেন, উপায় নাই তো, নইলে থাকতেই পারবেন না। অতএব যারা অতি উৎসাহে হামলা করেন, থ্রেট দেন, দাঁড়িপাল্লায় ভোট দিছিস কেন? আরে গর্ধব কোথাকার, গাধা কোথাকার। দাঁড়িপাল্লা না থাকলে তুই নির্বাচন করতি কার সাথে? যদি দুইটা দল না থাকে তাহলে কি খেলা হয়? মানুষ ভোট দিয়েছে, তোরা জিতছো, এখন চুপ করে আলহামদুলিল্লাহ বলবি? তুই আবার এটা জিজ্ঞেস করতে যাও মানে? কত বড় গাধার গাধা এরা, নাকি রাজনীতি করে? কোনো কমন সেন্স আছে? প্রতিদ্বন্দ্বী না থাকলে কি নির্বাচন হয়? আর জামাত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে বলে নির্বাচনটা গ্লোরিফাই হয়েছে। তারপরে তো অনেক ব্যবধানে জিতেছে, তারপর আবার জিজ্ঞেস করে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন। কত বড় গাধা, অশিক্ষিত, মূর্খ।
এই মূর্খগুলোই জেল খাটবে বিএনপি সরকারের হাত ধরেই। বিএনপি করো না, বিএনপি তোকে জেল খাটাবে, বিএনপির আরেক গ্রুপ তোকে পিটাবে। তুই জানোস রাজনীতি বুঝো, তুই কোন জায়গাতে কিভাবে মার খেবি তুই তো বুঝতেই পারবি না। এই জন্য বিএনপি যেসব সন্ত্রাসীরা আমার কথা শুনছো তোমরা, যারা ভিন্ন মতের উপর হুমকি দামকে দিচ্ছ, তোমরা বিএনপি সরকারের মাইরের অপেক্ষায় থাকো। বিএনপির পুলিশ তোমাদেরকে পেটাবে, এবং এটা তারেক রহমানের স্বার্থে, বিএনপিকে টিকিয়ে রাখার জন্য। কিছু কিছু অপকর্ম বিএনপি সাংগঠনিকভাবে বৈধতা দিতে পারে, কিন্তু তোমাদের স্যাসরা অপকর্ম দিবে না, এটা বৈধতা দিবে না। তো দর্শক, জামাত এনসিপি যে রোল প্লে করা শুরু করেছে, অলরেডি বিক্ষোভের ডাক দিয়েছে, অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে। জামাত এনসিপির যৌথ বিক্ষোভ আছে সোমবার বাইতুল মোকাররম উত্তরগেট থেকে। এতে সামগ্রিকভাবে তারেক রহমান অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন যে যারাই অপরাধ করে ঢালাওভাবে বহিষ্কার করো। এখন তো বহিষ্কার, কিন্তু কয়েকদিন পর শপথ নেওয়ার পর এদেরকে বলবে যে গ্রেপ্তার করো। অতএব যারা বিএনপি রাজনীতি করতে চাও, তোমরা স্বাভাবিকভাবে বিএনপিতে টিকে থাকতে চাও, ভালো হয়ে যাও, নইলে বিএনপির পুলিশ তোমাদেরকে ধরাবে। এটা আমরা সেন্ট্রাল থেকে ব্যবস্থা করবো। তারেক রহমান বিএনপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবেন তাদের সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে কিভাবে সাইজ করতে হয় ওটা আমরা ব্যবস্থা করব। এটা জামাত ব্যবস্থা করবে, এনসিপি ব্যবস্থা করবে। কারণ জামাত এনসিপি সহায়তা ছাড়া তো চলতে পারবে না বিএনপি। এটা রিয়ালিটি নতুন বাংলাদেশের। জুলাই সনদ সহ বিভিন্ন সংস্কারের মাধ্যমে সরকারি দলের হাত পা বাঁধা, এখানে বিরোধী দলের হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই যে সার্বিক পরিস্থিতি, এখন এই সন্ত্রাসীদের কারণে বিএনপি নিজেরাই বেকায়দায় পড়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অলরেডি কিছুটা হলে পিছু হতে শুরু করেছে। যেমন তারেক রহমান নির্দেশ দিয়ে দিয়েছে যে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নিতে। অলরেডি অনেক এমপি তার নিজ সন্ত্রাসী কর্মীকে পুলিশে দিয়েছে এবং অনেককে বহিষ্কার করেছে। এবং পুলিশকে তারেক রহমান, ইউনূস সরকার ধরেছে, ইউনূস সরকার বলতে কোনো সরকার নেই এখন, এটা তারেক রহমান সরকার, সব প্রশাসন সব বিএনপি যা বলে এটা চলে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা অমুক তমুক কিছু নেই, ইউনূস সরকার কেউ অলরেডি পালিয়েছে, কারণ এরা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহায়তা করেছে, এরা তো পালাবি। তো সেই জায়গায় দর্শক, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিএনপি এই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হবে। আমরা চাই সামাল দিক, স্থিতিশীল বাংলাদেশ হোক, জামাত তারেক রহমান সরকারকে কোঅপারেট করুক। কিছু কারচুপি হলো, এটার একটা বিহিত হোক, মামলা হোক, কিন্তু সরকার যেহেতু বিএনপি সরকার, তারা জিতেছে। আমরা কখনোই বলবো না যে নির্দিষ্ট মেয়াদের আগেই পদত্যাগ চাই, না, 5 বছর পূর্ণ করেন। গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ পাওয়া দরকার। এখন যদি আমরা বলি যে না, বিএনপি পারে না, তোমরা পদত্যাগ করে চলে যাও, আমরা নতুন নির্বাচন চাই, মধ্যবর্তী নির্বাচন, না, তাহলে এর পরের 5 বছর পর যখন জামাত ক্ষমতা আসবে তখনও তারা বলবে। এই জন্য 5 বছর পূর্ণ করুন, এটা আমরা কোঅপারেট করবো। 5 বছর থাকুন ক্ষমতায়, কিন্তু ভালোভাবে চালাতে হবে। 5 বছর আগে মাঝপথে সরকার পতন, এটা ঠিক না। তবে 5 বছর বিরোধী দলের সহযোগিতা নিয়ে চালাতে হবে। এটা হচ্ছে রিয়ালিটি। মুফতি আমির হামজা নির্বাচিত হতে না হতেই করেছেন ঘোষণা, কুষ্টিয়ার কোনো টেম্পো স্ট্যান্ড কিংবা সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি চলবে না। মুফতি আমির হামজার এই সাহসী বক্তব্যের পরে গোটা কুষ্টিয়ার মানুষ নড়ে চড়ে বসেছে। তারা করছেন ঘোষণা, 54 বছরের ইতিহাসে এমন কোন যোগ্য সংসদ সদস্য আমরা নির্বাচিত করতে পারিনি। তাই আগামীতে সুখী সমৃদ্ধ কুষ্টিয়া গড়তে মুফতি আমির হামজার বিকল্প নাই। আমরা সকলেই সর্বোচ্চ দিয়ে মুফতি আমির হামজার পাশে থাকতে চাই। প্রিয় দর্শক, মুফতি আমির হামজার এই সাহসী বক্তব্যের কারণে ইতিমধ্যে কুষ্টিয়াবাসী তাকে কুষ্টিয়ার ফাটাকেষ্ট অথবা ফাটাকেষ্ট হামজা নামে অবহিত করা শুরু করেছে। আমরা মহান রবের দরবারে আজকের এই ভিডিওটির মাধ্যমে করছি ফরিয়াদ, আগামীতে সুখী সমৃদ্ধ কুষ্টিয়া গঠনে মুফতি আমির হামজা যেন তার সর্বোচ্চ দিয়ে ভূমিকা পালন করতে পারে। সেই সাথে গোটা বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা যেন তাদের দায়িত্বসমূহ আমানতের সাথে দেখভাল করতে পারে, এই প্রত্যাশা